তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। শুধু আমি চেঞ্জ হতে পারলাম না, এত বছর পরে ওর কথা মনে করে শুধু এখানে ফিরে আসছি, নইলে কি আর এখানে আসতাম? লন্ডনে কত মেয়ে ছিল, এইসব চিন্তা করছি আর হাঁটছি। পাশ থেকে লাইলি প্রশ্ন করলো, আবার কি আপনি ফিরে আসবেন? হাতে ছিল তাবান্নার দেওয়া টাকাগুলোর দিকে একবার তাকালাম, পরে এগুলো পকেটে রেখে উদাস হয়ে লাইলির কথার উত্তর দিয়ে বললাম, হয়তো আসবো, আবার হয়তো না। লাইলি বলল, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন আপনাদের শহরে? আমি লাইলির দিকে ফিরে তাকিয়ে বললাম, তুমি কি যেতে চাও আমার শহরে? তো এখন চলো আমার সাথে। লাইলি মন খারাপ করে একবার উপরে তাকিয়ে কি জানি দেখলো, পরে পাশের দোকান থেকে 2টা চকলেট কিনে একটা আমাকে দিল, একটা ও নিল। খেতে খেতে লাইলি বলে উঠলো, মাঝে মাঝে কিছু কিছু ইচ্ছে অপূর্ণই থাকে, যেগুলো কোনো জন্মেই হয়তো পূরণ হবে না। তবে একটা জিনিস দেখে মাঝে মাঝে নিজেকে ধন্য মনে করি, সেটা কি জানো? চাঁদ। রাতে চাঁদ দেখলে ভিতরে কেমন জানি একটা ভালো লাগা কাজ করে, কারণ ওর মতো আমিও একা একা গভীর রাতে বসে বসে চিন্তা করি, এই তাদের মতো যদি হতে পারতাম, না থাকতো কোনো চিন্তা, না থাকতো কোনো প্যারা। আমি ওর কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, তোমাদের গ্রামের মানুষগুলো সত্যি অনেক ভালো, আমাদের শহরের মানুষের মতো এত পাষাণ না। তবে তোমাদের এই গ্রামের জন্য আমার কিছু করার ইচ্ছা আছে, দোয়া করিও যেন আবার ফিরে আসতে পারি তোমাদের এই গ্রামে। আর যেতে হবে না, এখন তুমি চলে যাও, আমি একাই যেতে পারবো। লাইলি আমাকে একটা বাসে তুলে দিয়ে বলল, ভালো থাকবেন, আর আমাদের গ্রামের সবাই আপনার জন্য অপেক্ষা করবে। লালিকে বিদায় দিয়ে বাসের জানালা ধরে বসে আছি। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। জানালা দিয়ে বয়ে যাওয়া বাতাসে কেমন জানি ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে। তবে এখন আরো অনেক ভালো লাগতো যদি এই সময়ে রিয়া আমার পাশে থাকতো। আমি যতই চেষ্টা করি রিয়াকে ভুলে যেতে কিছুতেই পারি না। বুঝি না আমার এমন কেন হচ্ছে। মাঝে মাঝে খুব চেষ্টা করি ওর কথা যেন মনে না করি, কিন্তু পারি না। যখনই একা থাকি ওর মুখটাই আমার সামনে ভেসে ওঠে। বাস চলছে একদিকে, আর একদিকে আমার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ঘুম পেয়েছে। আমার পাশের সিটে আমার মতো একটা পোলা বসে আছে। তবে যতক্ষণ আমার পাশে আছে ফোনে শুধু ওর গার্লফ্রেন্ড নাকি বউ কি জানি কথা বলেই যাচ্ছে। বুঝি না এত ভালোবাসা ওরা কোথায় থেকে পাই। ঘুম ভাঙলো কন্ট্রাক্টরের কথায়। উঠে আমি দেখার চেষ্টা করছি আমি এখন কই আছি। পাশের একজনকে জিজ্ঞেস করতেই বললো, আমরা এখন ঢাকায় আছি। ঘড়িতে এখন বাজে প্রায় রাত 3টার কাছাকাছি। তবে এখন আর নিজেকে লুকিয়ে রাখবো না, নিজের বাসায় যাব, যা হবার তা হবেই। এখান থেকে আমার বাসায় যেতে 20 টাকা ভাড়া লাগে। তবে এখানে অনেক রাত, এজন্য টাকা নিবে বেশি। কি আর করার, এখানে তো আর দাঁড়িয়ে থাকা যাবে না। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। শহরের পরিবেশটা এই রাতের বেলায় অনেক নীরব হয়ে গেছে। তার পাশে কোনো কথা নাই, একদম নিরিবিলি পরিবেশ। শুধু একটাই আওয়াজ আছে, সেটা হলো কুকুরের। সবার চোখে ঘুম আছে, কিন্তু এদের নাই, হয়তো খাবারের সন্ধান করছে। হঠাৎ এক জায়গায় চোখ আটকে গেল। এখান থেকে কিছুটা দূরে অনেকগুলো মেয়ে নেশা করছে। এটা শুধু আজকের বিষয় না, প্রতিদিন এরকম মেয়ে অনেক পাওয়া যায় এইসব অলিগলিতে। থাক, এদের কথা এখন নাই বলি। বড়লোক বাবা মায়ের ছেলে মেয়ে, অনেক টাকা আছে, তাই যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করছে। দেখতে দেখতে আমাদের বাসার নিচে চলে এলাম। রিক্সা ভাড়া মিটিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। বুকের ভিতরে যেন ভয়ে একটা কম্পন সৃষ্টি হয়েছে। আমার বাড়ি আর আমি ভয় পাচ্ছি। আসলেই বহুদিন পরে এখানে আসা, না জানি ভিতরে গেলে কি প্রশ্ন করে বসে থাকে। এখন আবার এই রাতের বেলায় কোথায় যাব? আর কাউকে বিরক্ত করতেও মন চায় না। কি আর করব, তাই আমাদের বাসায় আসা। ভয়ে ভয়ে কলিং বেল বাজিয়ে দিলাম, কিন্তু ভিতরে তেমন কোনো নাড়াচাড়া শব্দ পেলাম না। আবার দিলাম, এবারও আগের মতোই। তাই একসাথে অনেকগুলো চাপ দিলাম। হঠাৎ ভিতর থেকে একটা আওয়াজ হলো, এই রাতের বেলায় কি ঘুমাতে দিবেন না? আগে দেখি কে এসেছে, পরে খবর করছি। আমি শিওর যে এটা আমার আম্মুর কণ্ঠ। আম্মু দরজা খুলে আমাকে দেখতে পেয়ে আম্মুর মুখে কোনো কথা নাই, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ থেকে চশমাটা খুলে আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলো। আমি আম্মুর চোখ দেখে বুঝে গেছি আম্মু আমাকে কিছু বলতে চাই, কিন্তু পারছে না। হয়তো কোনো কিছুর মাঝে একটা বাধা পাচ্ছে। সেদিন আমি বলছি না আমি দীপুর বন্ধু, এই জন্য হয়তো। আম্মু ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, তুমি এত রাতে এখানে? আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আম্মুকে মন ভরে একটু দেখলাম। মনে হচ্ছে জানো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর আম্মুকে অপেক্ষা না করিয়ে আমি বলে উঠলাম, আম্মু আমার রুমের চাবিটা একটু দিবে? অনেক ঘুম পেয়েছে আমার, সকালে সবকিছু বলবো। আম্মু আমার কথা শুনে 3 পা পিছিয়ে চলে গেল। আম্মু ভাবতেই পারে নাই আমি এভাবে এসে এত রাতে আম্মুকে সারপ্রাইজ দিব। আমি তো এভাবে আসতে চাই নাই। এখানে দাঁড়িয়ে থেকে আর মশার কামড় খেতে পারবো না। ওই তো আম্মুর শাড়ির আসলে চাবি বাঁধা আছে। আমি কোনো কথা না বলে সরাসরি গিয়ে আম্মুর শাড়ির আসল থেকে চাবি খুলতে খুলতে আম্মুকে বলে উঠলাম, সেই দিন মিথ্যা কথা বলার জন্য সরি আম্মু, কিন্তু কি করব বলো, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তবে সবকিছু সকালে বলবো, এখন শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক দূর থেকে জার্নি করে এসেছি। এই বলে আম্মুর কপালে ছোট্ট একটা চুমু দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। আম্মু আমার দিকে আবার ফিরে তাকালো, কিন্তু কোনো কথা নাই মুখে। এখনো হয়তো একটা ঘরের মাঝে আছে। উপরে উঠে চাবি দিয়ে আমার রুম খুলে রুমে ঢুকলাম, কিন্তু অবাক করার বিষয় আমার রুমটা আগের মতোই আছে, সবকিছু যেন পরিষ্কার। হয়তো আম্মু আমার কথা মনে করে রুমটা পরিষ্কার করে প্রতিদিন।
আশেপাশে কি আছে না আছে সেদিকে আর দেখলাম না। তপ করে বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখে ঘুম এসে গেল। সকালের দরজায় টুকটুক শব্দে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে দরজা খুলে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম। তাকিয়ে আর দেখলাম না কে এসেছে। একটু পরে কে জানি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হালকা করে চোখ খুলে দেখি এটা আমার আম্মু। আম্মু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে কান্নামাখা কণ্ঠে বলে উঠলো, এতদিন আমাদের ছেড়ে কিভাবে থাকতে পারলি বল? একটু কি আমাদের কথা মনে পড়ে নাই? ঘুম ঘুম চোখে বলে উঠলাম, আম্মু সকাল সকাল রাখো তো তোমার এইসব কথা। আমি ফিরে আসছি, কই একটু খুশি হবে তা না, কি সব আজে বাজে কথা বলছো তুমি? আম্মু বললাম, বাবা, আমি কতটা যে খুশি হয়েছি বলার বাইরে। এখন ওঠ, গিয়ে ফ্রেশ হয়ে নে, আজকে আমি তোর জন্য নিজ হাতে রান্না করেছি। আমি বললাম, যেতে পারি ঠিকই, কিন্তু তুমি আমাকে খাইয়ে দিবে। আম্মু একটা হাসি দিয়ে বলল, আচ্ছা যা, খাইয়ে দিব। এখন ওঠ, তোর জন্য সবাই অপেক্ষা করছে। শোয়া থেকে উঠে বললাম, আচ্ছা আম্মু তুমি নিচে যাও, আমি আসছি। আম্মু যেতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। এক এক করে সব চেনা পরিচিত মুখগুলো আমার সামনে ভাসতে লাগলো। টেবিলে ভাইয়ার বাবা বসে আছে, ভাবি এক সাইডে দাঁড়ানো আছে, আর আপুর কোলে ভাইয়ার বাচ্চা। হয়তো আপু আমার কথা শুনে চলে আসছে। সর্বপ্রথম আপু আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল, আমি তোরে কতবার বলছিলাম কিন্তু আমার কথা শুনলি না। আজকে একটা মেয়ের জন্য। আমি তাড়াতাড়ি আপুর মুখে হাত দিয়ে আস্তে করে বললাম, বোন তোর মুখটা একটু বন্ধ কর, এইসব কিছু তোর বলতে হবে না। আমি আপুকে ছেড়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালাম। বাবা একবার আমার দিকে তাকিয়ে দেখলো, আবার চোখ নিচু করে বলল, ছেলে এখন বড় হয়েছে, বাবা মায়ের কথা কি আর এখন মনে পড়বে? ভুল তো মানুষেরই হয়, তাই বলে কি? আমি বাবাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, যখন বিপদ আসে তখন প্রিয়জন কেন, বাবা মাই পাশে থাকে না, তখন সেখানে একা থাকার শূন্যতা অনুভব করি। সেই দিন তো আমার পাশে কেউ ছিল না, কেউ এটা বলে নাই যে দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয়। তিলে তিলে পুরে আমি যেই কষ্ট পেয়েছি আমি নিজে বলতে পারি। থাক, এইসব শুনে তোমরা কি করবে? তোমাদের কাছে তো আমি মৃত। পিছন থেকে আপু আমাকে ধমক দিয়ে বলল, দীপু এসব কি শুরু করলি তুই বাবার সাথে? বাবা খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসলো, তবে বাবার চোখ কিছু বলার চেষ্টা করছে। খুব অসহায় নজরে বাবা আমার দিকে তাকালো। বাবার গায়ে কালো রঙের একটা শার্ট। এটা দেখে আমার মনে হয়েছে যে এই শার্টটা আমার কাছে খুব ফেভারিট ছিল, কিন্তু এটা বাবার গায়ে কেন? আমাকে অবাক করে দিয়ে বাবার টি শার্ট থেকে 100 টাকার নোট বের করে টাকার উপরে চেয়ে বলল, মনে পড়ে ওই দিনের কথা, যেদিন তুই আমার কাছে 100 টাকা চেয়েছিলি? আমি দিয়েছিলাম, কিন্তু তুই রাগ করে রেখে গেলি। আর এরপর থেকে তো তোর সাথে আর দেখাই হয় নাই। তুই চলে যাওয়ার পর আমরা সবাই তোর শূন্যতা বুঝতে পেরেছি। এভাবে তোকে দূর করে তাড়িয়ে দেওয়া আমাদের মোটেও ঠিক হয় নাই। তুই বেঁচে আসোস, এটাই অনেক, আমাদের আর কিচ্ছু লাগবে না। মাঝে মাঝে তোকে মনে করে এই টি শার্টটা গায়ে দিই, খুব মনে পড়ে রে তোর কথা। এখনো কি বাবার উপর থেকে তোর রাগ কমে নাই? কথাগুলো বলতে বলতে বাবার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা আমাকে মাফ করে দাও, আমার মোটেও এমন করা ঠিক হয় নাই তোমাদের সাথে, কিন্তু কি করব বলো, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোমরা সবাই আমাকে দূর করে দিলে, তাই একটু রেগেছিলাম। বাবা আমাকে ছাড়িয়ে বলে উঠলো, তুই ফিরে এলি, আমরা অনেক খুশি, আর কিচ্ছু লাগবে না। এবার আমি বাবাকে ছেড়ে ভাবির কাছে গেলাম, তবে ভাবির মুখে আমি রাগের ছাপ দেখতে পাচ্ছি। আমি যদি কোনো অপরাধ করতাম সবকিছু ভাবির কাছে বলতাম, কিন্তু এই কথাটা কখনো বলে নাই, কারণ তখন আমার নিজের ভিতরেই অনেক ভয় ছিল। ভাবির হাত ধরে হাতে একটা চিমটি দিয়ে বললাম, কি মহারানী, আমার উপর রাগ করছেন? আমার সাথে কথা বলবেন না? উল্টো ভাবি আমাকে ঝাড়ি দিয়ে বলল, তুমি আমার সাথে কোনো কথা বলবে না, আমাকে তো ভুলেই গেছো। অন্তত এই কথাগুলো আমার কাছে স্বীকার করতে পারতে, বলতে পারতে। আমি থাকতে তুমি কোনো বিপদে পড়েছ, আমি সাবধান করে দিই নাই তোমার সবকিছু? ভাবির কথা শুনে শুধু মুচকে একটা হাসি দিলাম, আর বুঝিয়ে দিলাম যেখানে আমার পরিবারই কেউ আমাকে বিশ্বাস করে নাই, আর তুমি তো পরের ঘরের মেয়ে। এর মাঝে পিছন থেকে ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বলল, সরি রে, আমাকে মাফ করে দিস। আমি বললাম, আরে দূর, তোদের কারোর উপর আমার কোনো রাগ নেই। সবার সাথে রাগ মিটমাট করে নাস্তা করে রুমে গেলাম, কিন্তু গিয়ে দেখি বিছানার উপর একটা মেয়ে শুয়ে আছে। দেখে বুঝে গেছি এটা যে বন্যা। আমি দাঁড়িয়ে থেকে বন্যাকে বলে উঠলাম, কিরে কি খবর তোর, কেমন জীবনযাপন যাচ্ছে এখানে? বন্যা আমার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই। বিছানা থেকে উঠে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো, পরে ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় দিল। ছোট্ট একটা অ্যাড চলবে, সবাই স্কিপ করতে পারো। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান।
আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। বন্যা বিছানার উপর পা তুলে বসে বসে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন আমাকে খেয়ে ফেলবে। ভয়ে ভয়ে বলে উঠলাম, কিরে আমার সাথে কথা বলবি না? বন্যা চোখ রাঙিয়ে বলল, যা তোর রিয়ার কাছে, আমাদের কাছে কি? তোর কত বড় সাহস, একটা মেয়ের জন্য পাহাড়ের উপর থেকে লাফ দিলি? মনটা চাইছে তোরে তো জুতা খুলে মারি। বন্যার কথা শুনে আমি কোনো কথা বললাম না, বিছানার উপর চুপ করে বসলাম। টেবিলের উপর থেকে একটা বই নিয়ে পাতা উল্টিয়ে দেখতে লাগলাম। অনেকদিন হলো এইসব বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই। বন্যা আবার বলে উঠলো, কিরে আমার কথার উত্তর দিবি না? আমি বই বন্ধ করে বললাম, একটা কথা কি জানিস, ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে। কখনো তো কারো প্রেমে পড়িস নাই, তাই এইসব খবর তুই জানবি না। ওর জন্য পাহাড় থেকে কেন, আগুনের মাঝেও আমি লাফ দিতে কোনো দ্বিধাবোধ করবো না। বন্যা আমার কথা শুনে জোরে একটা নিঃশ্বাস নিল, মুখের ভিতরে একটা হাত ঢুকিয়ে নখ কামড়াতে লাগলো আর আস্তে করে বলে উঠলো, গাধাকে যদি বলি ভালোবাসা কি, গাধা তো উত্তর দিবেই, ভালোবাসা একটু দেন, আমি এটা খেয়ে দেখি, এটা তিতা না মিঠা। তাই আমি তোকে বুঝালেও বুঝবি না, যা মন চাই তাই কর ভাই। আর শোন, বাবা তোর সাথে কথা বলবে বলছিল। আমি বললাম, দে বলি। এর মাঝে আপু এসে বলল, বন্যা চলো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কিরে তোরা আবার কোথাও যাবি নাকি? আপু আমার দিকে নজর দিয়ে বলল, এই তো একটু সবাই মিলে শপিং করতে যাব, তুই কিছুক্ষণ একটু একা একা বাসায় থাক। এর মাঝে বন্যা বলে উঠলো, কিন্তু আপু বন্যাকে থামিয়ে বলল, আরে এত কথা বলছো কেন, তাড়াতাড়ি চলো তো, এমনি দেরি হয়ে যাচ্ছে। আমি খুব ভালো করেই বুঝে গেছি আপু যে আমার সাথে মিথ্যা কথা বলছে, কিছু একটা তো রহস্য আছে এর মাঝে। কিন্তু হঠাৎ করে সবাই কোথায় যাবে? একটু পর আম্মু এসে বলে গেল, একা একা কিছুক্ষণ বাসায় থাকো, আমরা যাবো আর আসবো। কি আর করব, আমি থাকতে তো হবেই, কিন্তু বড় কথা হচ্ছে ওরা সবাই কোথায় যাচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না। দূর, যেখানে ইচ্ছা সেখানে যাক, আমি এত চিন্তা করছি কেন? অনেকক্ষণ হয়ে গেল রুমে একা একা বসে আছি, আর ভালো লাগছে না, তাই ভাবলাম বাজার থেকে একটু ঘুরে আসি। বাসা থেকে বেরিয়ে বাজারে গেলাম। বাজারে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এদিক সেদিক। হঠাৎ করে পেছন থেকে কে জানি বলে উঠলো, এই ছেলেকে তো কেমন জানি চেনা চেনা লাগছে আমার। আমি ভাবলাম কে না কে আমাকে বলছে কি জানি, তাই আর সেই দিকে তাকিয়ে দেখলাম না। একটা তরমুজ হাতে নিয়ে বললাম, মামা এটার দাম কত? আমার কথা শুনে মামা বলে উঠলো, দাম পরে, আগে কেটে দেখাই এর ভিতরে লাল আছে কিনা, যদি সাদা হয় পরে তো আমাকেই বকা দিবেন। ধপ করে আমার সামনে রাসেল ভাই এসে বলল, আমার অনুমানই তো তাহলে ঠিক ছিল, তার মানে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ? মনে মনে বললাম, দুলাভাই এখানে কোথা থেকে এলো, আজকে কি ধরা খেয়ে গেলাম? কিন্তু আমার জানা মতে আমার পরিচয় কেউই দিবে না। তরমুজ রেখে দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখটা হালকা একটু কালো করে বললাম, আরে ভাইয়া আপনি হঠাৎ এখানে কি করেন? রাসেল বলল, আমার কথা বাদ দাও, তুমি এতদিন কইছিলে আগে সেটা বলো। খুব রিকোয়েস্ট করে আমার বোনের বডিগার্ড করলাম তোমাকে, আর তুমি একদিক থেকে পরে নাই হয়ে গেলে ব্যাপার কি? চাকরি করার ইচ্ছা আছে নাকি নাই? যে কোনো একটা মিথ্যা কথা বলে আগে নিজেকে বাঁচাতে হবে। এখন এই মুহূর্তে ফেসে গেলে চলবে না, সামনে আরো অনেক পথ আছে, সেগুলো তো পাড়ি দিতেই হবে নাকি? তাই মিথ্যের আশ্রয় নিয়ে আমি বলে উঠলাম, আসলে ভাইয়া গ্রামে আমার এক বন্ধু মারা গেছে, হঠাৎ করে খবর এলো যে ও মারা গেছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। পরে যে কি করব কিছুই চিন্তা করতে পারছিলাম না, তাই কাউকে না জানিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম, আর আজকে মাত্র গ্রাম থেকে এসেছি। রাসেল বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তাহলে এখানে কি করো আমাদের বাসায় না গিয়ে? আমি বললাম, যাবই তো, কিছু কিনে নেওয়া যাওয়া লাগবে না, এভাবে খালি হাতে যাবো এটা কেমন দেখায় না? জাস্ট একটু যুক্তি দিলাম, নইলে যদি আবার সন্দেহ করে। রাসেল ভাইয়া আমাকে একটা ধমক দিয়ে বলল, চলো আমার সাথে, তোমাকে বলছি কিছু নিয়ে যেতে, জোর করে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। রাসেল যেতে যেতে বলল, আজকে আমাদের বাড়িতে বিশেষ খুশির একটা দিন, তুমি এসেছো অনেক ভালো হয়েছে। রাসেল ভাইয়ার কথা শুনে আমার মনের ভিতরে কেমন জানি একটা ভয় ঢুকে গেল। আচ্ছা আগে তো গিয়ে দেখি ওদের বাসায় কি চলছে। রাসেল ভাইয়ার পিছু পিছু ওদের বাসায় ঢুকলাম। ভিতরে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছি, আমার সম্পূর্ণ পরিবার এখানে আছে, আর অচেনা কয়েকজন মুরব্বী এখানে আছে যাদের আমি চিনি না। মাঝের একটা সোফায় সাইমন পায়ের উপর পা তুলে বসে আছে। আমার তো এসব দেখে মাথা খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত আমার পরিবার সবাই আমার সাথে মিথ্যা কথা বললো, এমনকি বন্যাও আমাকে মিথ্যা কথা বললো। মনটাই খারাপ হয়ে গেল এসব দেখে। তাছাড়া ওরা আমার সাথেই বা মিথ্যা কেন বললো? আমি চুপটি করে এক কোনায় গিয়ে দাঁড়ালাম। বাবা মা আর আপু আমার দিকে একবার তাকিয়ে দেখলো, তবে ওরা চোখের ইশারা করে আমাকে কি যেন বোঝাতে চেয়েছিল, কিন্তু রাগে আমি ওদের উপর থেকে চোখ তুলে নিয়েছি। আমার সাথে মিথ্যা কথা বলে বন্যা তো উঠে আমার কাছে চলে আসতে চাইছে। যেই আমি চোখ গরম করে তাকালাম, চুপচাপ বসে পড়লো। হঠাৎ করে সাইমনের পাশে এক মুরব্বী আমাকে দেখে বলে উঠলো, এই ছেলে কে? একে তো চিনলাম না, আগে কখনো এখানে তো দেখি নাই মনে হচ্ছে। এটা বলতেই সবার নজর আমার দিকে পড়লো। মনে হচ্ছে জানো এখানে আমি বড় একটা অপরাধী। রাসেল ভাইয়া আমার কাছে এসে কাঁধে হাত দিল, ওদের দিকে একবার তাকিয়ে বলল, ও আমার ছোট বোনের বডিগার্ড হয়।
ভাবলাম রিয়ার বিয়ের কথা যেহেতু চলছে, সবাই এখানে আছে, ও না থাকলে কেমন দেখায় না। সবারই তো একটা মত অমতের বিষয় আছে না। রিয়ার বিয়ের কথা শুনে আমার বুকের মাঝে কেমন কেমন জানি একটা ব্যথার অনুভূতি হচ্ছে। এতটা পরিমাণে খারাপ লাগছে যা আমার বলার বাহিরে। যাকে এতটা পরিমাণে ভালোবাসি, আজকে তারই বিয়ের কথা চলবে, তাও আবার আমার সামনে। চোখ থেকে পানি পড়বে পড়বে অবস্থা। এমন সময় আবার সাইমনের সাথে বসে থাকা মুরব্বী পান চিবোতে চিবোতে বলল, কই মেয়েকে নিয়ে আসুন, একটু দেখে চলে যাই। এই কথা শুনে সাইমন পায়ের উপর পা তুলে একটু লজ্জা পাওয়ার ভান করলো। সাইমন চোখ তুলে আমার দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিল। মনে মনে বললাম, সময় এখন আমার খারাপ যাচ্ছে। নিজের কাছের মানুষ বুঝলো না আমি কে, একদিন ঠিকই বুঝবে, কিন্তু তখন হয়তো আমি ওদের থেকে অনেক দূরে চলে যাব, নয়তো রিয়া। আপু এক পা করে আমার দিকে এগিয়ে এলো। আমি মন খারাপ করে থাকতে দেখে আপু মুখটা কালো করে ফেললো। ছোট করে এর মাঝে একটা হাসি দিয়ে আস্তে করে বলে উঠলো, তুই এখানে কেন এলি ভাই? রাগে দুঃখে এখন আমার শরীরের ভিতরটা জ্বলে যাচ্ছে। এখন আর তেমন নিজের ভিতরে থাকা রাগকে কন্ট্রোল করতে পারছি না। কান্নাও চলে আসবে এমন অবস্থা। তাই যতটুকু সম্ভব নিজের ভিতরে থাকা অনুভূতিটাকে কন্ট্রোল করলাম। আপুর দিকে ভদ্র চোখে তাকিয়ে আস্তে করে বললাম, আমার সামনে থেকে চলে যা। এখন আমার পুরো শরীর আগুনের মতো জ্বলছে, তাই বলছি আমি কিছু করার আগে আমার সামনে থেকে চলে যা। আপু আমার কথা শুনে ভয় পেয়ে চুপচাপ আমার সামনে থেকে চলে গেল, কারণ আপু জানে আমার রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আপু আমার সামনে থেকে যেতেই সিঁড়ির উপর আমার চোখ পড়লো। সিঁড়ি দিয়ে লাল শাড়ি পরা একটা মেয়েকে নিয়ে আসছে পাখি, আর ওর সাথে একটা মেয়ে। আমার ভিতরে কেমন জানি একটা মুসর দিয়ে উঠলো। কি যে একটা খারাপ লাগা অনুভূতি সৃষ্টি হচ্ছে আমার ভিতরে, তা বলে বোঝাতে পারবো না আপনাদের। রিয়াকে একটা চেয়ারে এনে বসানো হলো। আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। আমার চোখের পলকই যেন পড়ছে না। কত আশা ছিল রিয়া আমার বউ হবে, কিন্তু নিমিষেই যেন সবকিছু তছনছ হয়ে গেল। আমার সব আশা ভরসা হারিয়ে গেল। ভাবি নাই দিন শেষে রিয়া আমাকে এভাবে একা করে দিবে। একটা মহিলা হাসি দিয়ে সোফার উপর থেকে উঠলো। হয়তো এটাই সাইমনের আম্মু। শাড়ির আসল মাথায় দিয়ে বলল, মেয়ে আমাদের আর দেখা লাগবে না, কত দেখেছি আমাদের ছেলের সাথে। পাশ থেকে রাসেল সামনে এগিয়ে এলো, এসে ওর বোনের পিছনে দাঁড়ালো। কি জানি একটা চিন্তা করে বলে উঠলো, আমার একটাই বোন, আগে দেখছেন কি দেখেন নাই সেটা আমি জানি না, এখন ভালো করে দেখে নেন যেন কোনো সমস্যা না হয়। মহিলাটা এসে রিয়ার ঘোমটা তুলে ধরলো আর বলে উঠলো, মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে আমাদের খুব খুব, কি বলবো, এতটা পরিমাণে যে পছন্দ হয়েছে বলার বাইরে। এই বলে রিয়ার হাতে কিছু টাকা দিয়ে আবার আগের জায়গায় গিয়ে বসে সাইমনের উদ্দেশ্যে বলল, আমার বাবার পছন্দ আছে বলতে হবে, এইরকম একটা লক্ষ্মী মেয়ে আমাদের ঘরের বউ হবে, এটা তো আমাদের সৌভাগ্য। উত্তরে রাসেল বলে উঠলো, এভাবে বলবেন না, বলেন আমাদের সৌভাগ্য ছিল যে আমরা এত বড় ঘরে আত্মীয় করতে পারছি। এখানে রিয়ার বাবাকে দেখতে পারছি না, হয়তো কোথাও ব্যস্ত আছে। আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই আমি পিছন ফিরে মুছে ফেললাম। সবার নজর রিয়ার দিকে থাকলেও একজন আমার দিকে তাকিয়ে আছে। ও বুঝে গেল যে আমি কান্না করছি। পাখি রিয়ার পাশে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু আমার উপর থেকে ওর চোখ সরছেই না, আড়াল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কত সুন্দর লাগছে ওকে, কত আশা ভরসা ছিল রিয়া আমার বউ হবে। আর এখন রিয়া লাল শাড়ি পরে বসে আছে, তবে সেটা আমার জন্য নয়, অন্য কারোর জন্য। রিয়া কিভাবে পারলো আমার সাথে এইরকম বেইমানি করতে? হয়তো এখন আমাকে একেবারেই ভুলে গেছে। সাইমন আস্তে করে ওর বাবাকে বলে উঠলো, বাবা এভাবে চুপ করে বসে আছো কেন, কিছু তো বলবে নাকি? আমার আম্মু আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কিছু বলতে চাইছে আমাকে, কিন্তু আমি সেই দিকে তাকালাম না। সবাই মিথ্যা কথা বলে আমার সাথে বেইমানি করেছে। কি অপরাধ করেছে আমি? আমার অপরাধ কি এটাই যে আমি রিয়াকে ভালোবাসি? এর মাঝে সাইমনের বাবা বলে উঠলো, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা এই শুক্রবারেই আপনাদের মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। এই বলে রিয়া আড়াল চোখে আমার দিকে তাকালো। আমার চোখে হালকা হালকা পানি জমে গেল। রিয়া আমার থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকিয়ে আছে, তবে আমি রিয়াকে দেখে বুঝে গেছি ও অনেক খুশি আছে। বুঝে গেছি যে এই বিয়েতে ওর তাহলে মত আছে। রাসেল রিয়ার মাথায় হাত দিয়ে বলে উঠলো, তোমরা এখন একে নিয়ে ভিতরে চলে যাও। আর সাইমন, তুমি কি আলাদা করে রিয়ার সাথে কথা বলতে চাও? সাইমন খুশি হয়ে বলল, বলতেই তো চাই, কিন্তু। রাসেল বলল, কোনো কিন্তু শুনতে হবে না। রাসেল ভাই পাখিকে উদ্দেশ্য করে বলল, এই তোর ভাইকে নিয়ে যেত পাখির রুমে। দেখতে দেখতে ওরা আমাদের চোখের সামনে থেকে চলে গেল। রিয়ার আম্মু বলে উঠলো, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরাও রাজি, কি বলেন সবাই? উত্তরে সবাই হ্যাঁ বলে দিল। আপু আমার মুখের দিকে তাকিয়ে আছে। রাসেল ভাইয়া আমাকে প্রশ্ন করলো, কি তুমিও তো আমাদের পরিবারের একজন, তা তোমার মতামতটা একটু প্রকাশ করো আমাদের সাথে। সাইমনের বাবা মা একটু বিরক্ত চোখে আমার দিকে তাকিয়ে দেখলো। ওরা হয়তো ভাবছে একজন বাইরের ছেলে আর কি বলবে। আমার মুখ দিয়ে কোনো কথাই যেন বের হতেই চাচ্ছে না, তাও নিজের গলায় জোর দিয়েই বললাম, জি, আমি আর কি বলবো, আপনারা হলেন গুরুজন, আপনারা যা ভালো বোঝেন তাই করুন। রাসেল একটা হাসি দিয়ে বললাম, এখন তাহলে ঠিক আছে, সবাই সবার মতামত দিয়ে ফেলেছে, তো এই বিয়ে এই শুক্রবারই হবে। আর আমি অনেক অনেক সরি বাবার পক্ষ থেকে। বাবা আসলে এই মুহূর্তে বাইরের এক দেশে আছে, আর 1-2 দিনের ভিতরে চলে আসবে।
আর বাবারও এই বিয়েতে মত আছে, আপনাদের সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি পা বাড়িয়ে উপরে চলে যাব। এমন সময় রাসেল ভাইয়া বসে উঠলো। কই যাচ্ছ তুমি, কিছু খেয়ে দাও। আমি মিথ্যা একটা হাসি দিয়ে বললাম, না ভাইয়া, আমি খেয়ে আসছি, এখন একটু রুমে যাব, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। কারোর দিকে না তাকিয়ে এই বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। রেয়ার রুমের বাইরে পাখি দাঁড়িয়ে আছে, ওর দিকে আমার চোখ পড়তেই মাথা নিচু করে আমি উপরে উঠে যাচ্ছি। সরাসরি রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে ইচ্ছা মতো কান্না করে ভিতরে থাকা কষ্টগুলো দূর করতে লাগলাম। তাও যেন নিজেকে হালকা করতে পারছি না। কষ্টগুলো কেমন যেন আবার ভিতর থেকে সরতেই চাচ্ছে না। মনে হচ্ছে যেন বুকের ভিতরে কষ্টগুলো আরো বেড়েই যাচ্ছে। কান্না করতে করতে কখন যে ওয়াশরুমে পড়ে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখি আমি বিছানার উপর শুয়ে আছি, আর আমার পাশে আমার আপু আর বন্যা বসে আছে। আমার চোখ খুলতে দেখেই আপু প্রশ্ন করলো, নিজেকে এভাবে কষ্ট দিয়ে তোর লাভ কি রে? পৃথিবীতে কি মেয়ে কম আছে বল? কোন দিক দিয়ে তোর কমতি আছে যে মেয়েরা তোকে পছন্দ করবে না? এই এক মেয়ের পিছনে কেন পড়ে থাকা লাগবে? আজকে যদি তোর কিছু হয়ে যেত। এবার আপু কান্না করে দিয়ে বলল, আজকে যদি আমি এখানে না আসতাম তুই তো তাহলে ওয়াশরুমে পড়ে মারা যেতি। ভাগ্য ভালো ছিল যে দরজা খোলা ছিল। কেন এমন করলি বল? আমাদের কষ্ট দিয়ে তোর লাভ আছে? তুই কি চাস বাবা মা তোর জন্য কষ্ট পাক? আপুর কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। কোনো মতে রিয়াকে যে ভুলতে পারছি না। চোখ থেকে পানি পড়ছে আর বলছি, আমার সাথেই কেন এমন হয় আপু? আমার কি কোনো ভুল ছিল রিয়াকে ভালোবেসে? ভালো তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও। ধন্যবাদ।